আমার দেশ সম্পাদকীয় লিখেছেন মাহমুদুর রহমান, 1 ডিসেম্বর 2020। নতুন মার্কিন প্রশাসনের দক্ষিণ এশিয়া নীতির মৌলিক পরিবর্তন ঘটানো কতখানি সম্ভব? মার্কিন মুলুকের সরকারের গভীরের সরকার ডিপ স্টেট ট্রাম্পের পাগলামি নিয়ন্ত্রণ করতে পারলে আগামী বছর 20 জানুয়ারি জো বাইডেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট রূপে শপথ নিচ্ছেন। একথা সর্বজন বিদিত যে গত মাসের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভারত এবং বাংলাদেশের ক্ষমতাসীন শাসক শ্রেণী মনে প্রাণে প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করেছিলেন। 4 বছরের শাসনামলে ট্রাম্প একনায়কদের প্রতি বিশেষ দুর্বলতা দেখিয়েছেন। সৌদি আরবের যুবরাজ MBS মোহাম্মদ বিন সালমান, আমিরাতের ইহুদিপন্থী যুবরাজ MBZ মোহাম্মদ বিন জায়েদ এবং ইসরায়েলের কঠোর জীবনবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পের প্রভাবশালী ইহুদি জামাতা জারেড কুশনারের 3 অন্তরঙ্গ বন্ধু। ট্রাম্প নিজেও উত্তর কোরিয়ার কিম ইল জং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের প্রকাশ্য গুণগ্রাহী। দক্ষিণ এশিয়ায় গুজরাটের কসাই নামে পরিচিত ভারতের চরম ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও ট্রাম্পের বেশ গাঢ় সখ্যতা গড়ে উঠেছিল। একে অপরের ভাষা না বুঝলেও গত 1 বছরের মধ্যে মোদী যেমন যুক্তরাষ্ট্রে গিয়ে ইন্ডিয়ান আমেরিকানদের মধ্যে ট্রাম্পের পক্ষে পরোক্ষ প্রচার চালিয়েছেন, ট্রাম্পও প্রতিদানে ভারতে এসে মোদীর অবস্থান দৃঢ় করেছেন। ট্রাম্পের ভারত সফরকালীন দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে হিন্দু চরমপন্থীরা সংখ্যালঘু মুসলমান নারী, পুরুষ ও শিশুকে নির্মমভাবে হত্যা করলেও তিনি সেদিকে ফিরেও তাকান নাই। বাংলাদেশের ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার সাথে ট্রাম্পের কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎ না ঘটলেও দেশটির ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রহীনতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট কখনো উচ্চবাচ্য করেন নাই। ঢাকা সামলানোর দায়িত্ব প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি দিল্লির হাতেই ছেড়ে রেখেছিলেন। শেখ হাসিনা ওয়াশিংটনের কাছ থেকে এমন ব্ল্যাঙ্ক চেক উপভোগ করেছেন যে দলীয় গুন্ডাদের দিয়ে ঢাকার নিযুক্ত স্বয়ং মার্কিন রাষ্ট্রদূতকে গণপিটুনি দিতেও তাকে দ্বিতীয়বার ভাবতে হয় নাই। দিল্লির ওকালতিতে হাসিনার কিল খেয়ে কিল হজম করতে পৃথিবীর সবচাইতে ক্ষমতাশালী রাষ্ট্রের দাবিদার মার্কিন যুক্তরাষ্ট্র। অন্য কোনো মুসলিম প্রধান দেশে মার্কিন রাষ্ট্রদূতের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা হলে ওয়াশিংটন অবশ্যই যুদ্ধ বাঁধিয়ে দিত। আজকের লেখার এ পর্যায়ে বুদ্ধিমান এবং রাজনীতির খোঁজখবর রাখেন এমন পাঠককে স্মরণ করিয়ে দিতে চাই যে দক্ষিণ এশিয়ায় ভারতের মোড়লই একমাত্র ট্রাম্প জামানাতেই গড়ে ওঠে নাই। এর বেশ দীর্ঘ ইতিহাস রয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের চরম রক্ষণশীল বুদ্ধিজীবীরা 1990-এর দশকে সভ্যতার সংঘাত ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস তত্ত্ব হাজির করেন। সেই তত্ত্ব অনুযায়ী তথাকথিত খ্রিস্টান ও ইহুদি জুডায়ো খ্রিস্টিয়ান সভ্যতার মূল শত্রুরূপে ইসলাম এবং চীনের কনফুসিয়ান সভ্যতাকে চিহ্নিত করা হয়। নিউ ইয়র্কে 9/11-র রহস্যজনক ও বিস্ময়কর বিমান হামলার পর সভ্যতার সংঘাতের তত্ত্ব ওয়াশিংটনের নীতি নির্ধারকদের ভূ-রাজনৈতিক কৌশলের মূল মন্ত্রে পরিণত হয়। প্রেসিডেন্ট বুশ বিশ্বকে আমাদের এবং তোমাদের মধ্যে ভাগ করে তাবৎ মুসলমান জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই পটভূমিতে দক্ষিণ এশিয়ায় ইসলাম এবং চীনের প্রভাব মোকাবিলায় হিন্দু ভারতকে একমাত্র কৌশলগত মিত্র হিসেবে গ্রহণের বিষয়ে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। সংঘাতময় বিশ্ব পরিস্থিতির সুযোগে সেই 1947 সাল থেকে আধিপত্যবাদী নীতি অনুসরণকারী ভারতের দক্ষিণ এশিয়ায় একচেটিয়া মোড়লিপনা করার অভিলাষ অনেকাংশে পূর্ণতা লাভ করে। এই কারণেই রিপাবলিকান ও শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট বুশ জুনিয়র দিল্লির তৎকালীন কংগ্রেস সরকারকে প্রথমে কোলে উঠিয়ে নিলেও পরবর্তী ডেমোক্র্যাট ও কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা সেই সরকারকেই কোল থেকে না নামিয়ে বরং মাথায় তুলে নিয়েছিলেন। ওবামার সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতেও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর ভূয়সী প্রশংসা রয়েছে। প্রেসিডেন্ট ওবামার শাসনকালেই
কট্টর সাম্প্রদায়িক এবং প্রকাশ্য হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় আসে। ওবামা তার লেখায় বিজেপির চরমপন্থী রাজনীতির সমালোচনা করলেও কংগ্রেসের বিদায়ের পরও দিল্লি ওয়াশিংটন কৌশলগত মৈত্রীর কোনো হেরফের হয় নাই, বরং ওবামার দ্বিতীয় মেয়াদের সেক্রেটারি অফ স্টেট জন কেরি ভারতের সাথে সামরিক চুক্তি পর্যন্ত সই করেছেন। উল্লেখ করা যেতে পারে যে জো বাইডেন সরকারেও জন কেরি সেক্রেটারি অফ স্টেট না হলেও গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন। সুতরাং ট্রাম্প পূর্বের ধারাবাহিকতাতেই তার 4 বছরের মেয়াদে ভারতের সাথে দীর্ঘদিন ধরে চলমান মৈত্রীকে ব্যক্তিগত বন্ধুত্বের পর্যায়ে উন্নীত করেছিলেন মাত্র। বিগত 2 দশকের উপরোক্ত ইতিহাস নির্মোহভাবে পর্যালোচনা করে আমরা তাহলে দক্ষিণ এশিয়ায় মার্কিন নীতির মৌলিক পরিবর্তনের কতটুকু আশা করতে পারি? ইসলাম এবং চীনের সাথে সভ্যতার দ্বন্দ্বের যে তত্ত্ব ওয়াশিংটন নীতি নির্ধারকরা একবিংশ শতাব্দীর শুরুতে গ্রহণ করেছেন এবং সেখান থেকে তাদের অদূর ভবিষ্যতেও সরে আসার কল্পনা আমি অন্তত করি না, সেই মূল জায়গাতে পরিবর্তন ঘটার কোনো সম্ভাবনা নাই। ট্রাম্পের পরাজয়ের প্রেক্ষিতে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখতে উদগ্রীব রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীদের লেখা এবং বক্তব্যে যে সকল আশার বাণী পড়তে পারছি এবং শুনতে পাচ্ছি তার সঙ্গে সহমত হতে পারলাম না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ইউটিউবে নতুন তারকাদের হাসিনার দিন শেষ জাতীয় বাকশিল্য বাগাড়ম্বরে আমি যুগপৎ কৌতুক এবং বিরক্ত বোধ করি। তাহলে কি ট্রাম্পের বিদায়ে দক্ষিণ এশিয়া সম্পর্কিত মার্কিন পররাষ্ট্রনীতিতে আদৌ কোনো পরিবর্তন হবে না? আমি মোটেও কথা বলছি না। আশার পারদ নিচে নামিয়ে কিছু পরিবর্তনের সম্ভাবনা আমিও দেখি। আমার যৎসামান্য জ্ঞান ও ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী বাস্তবসম্মত প্রত্যাশার কথা ব্যক্ত করে আজকের লেখা শেষ করব। জো বাইডেনের সেক্রেটারি অফ স্টেট পেশাগত কূটনীতিক অ্যান্টনি ব্লিংকেন ইহুদি পরিবারের সন্তান। তার দীর্ঘ কূটনৈতিক পেশাগত জীবনের কর্মকাণ্ড বিশ্লেষণে প্রতীয়মান হচ্ছে যে তিনি মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠাকে খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্তব্য বলে মনে করেন। সুতরাং ট্রাম্প প্রশাসন দিল্লির দ্বারা প্রভাবিত হয়ে শেখ হাসিনা তাবৎ অপকর্মের ঘটনায় যেভাবে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রেখেছে, অ্যান্টনি ব্লিংকেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই বাংলাদেশি একনায়ক তোষণ নীতি থেকে সরে আসার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে বাংলাদেশের ফ্যাসিস্ট শাসকের ইসলামী সন্ত্রাস নিয়ন্ত্রণের নামে জনগণের উপর অবাধে নিপীড়ন চালানোর মার্কিন ব্ল্যাঙ্ক চেকটি তামাদি হয়ে যেতে পারে। জঙ্গি কার্ডও হয়তো আর চলবে না। ট্রাম্প প্রশাসনের শেষ লগ্নে মার্কিন সিনেট, র্যাব ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞার যে দ্বিদলীয় আনুষ্ঠানিক প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়ে রেখেছে তার বাস্তবায়ন হয়তো আমরা সঙ্গত কারণেই আশা করতে পারি। আর নিষেধাজ্ঞা একবার শুরু হলে একসময় স্বয়ং শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদেরও এর মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাছাড়া প্রাথমিক নিষেধাজ্ঞার বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল কর্মকর্তা রয়ে যাবেন তারাও শেখ হাসিনার নির্দেশে গুম, খুন কিংবা বিচার বহির্ভূত হত্যা চালিয়ে যেতে দ্বিধাগ্রস্ত হবেন। তারা নিশ্চয় জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একবার নিষেধাজ্ঞা দিলে জাতিসংঘের ভাড়াটে সৈন্যের চাকরি মেলাও কঠিন হয়ে পড়বে। এই পরিস্থিতিতে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর সাহস অন্তত খানিকটা হলেও বাড়া উচিত। গত এক যুগে ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রকে কবর দিয়ে ফেলেছেন। দিল্লির কাছে বিক্রি হয়ে যাওয়া সেনাবাহিনী ও দলবাজ পুলিশের মদদে 2014 সালের একদলীয় নির্বাচন এবং 2018 সালের পূর্বরাতের নির্বাচন করেই সহজেই তিনি পার পেয়ে গেছেন। অন্তরাল থেকে কাজ করে দিল্লি, ঢাকার স্বৈরশাসকদের জন্য আন্তর্জাতিক বৈধতাও জোগাড় করে দিয়েছে। ট্রাম্প সরে যাওয়ায় নির্বাচন নিয়ে শেখ হাসিনা
নির্লজ্জ তামাশার সুযোগ সংকুচিত হয়ে পড়বে বলেই আমি মনে করি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি নিশ্চিতভাবেই এবার মার্কিন সরকারের চাপের মুখে পড়বেন। প্রধান বিরোধী দল বিএনপি 2018 সালের নির্বাচনী তামাশা এবং পরবর্তী অর্থহীন উপনির্বাচনগুলোয় অংশগ্রহণ না করলে শেখ হাসিনার ওপর চাপের তীব্রতা নিঃসন্দেহে বৃদ্ধি পেত। যাই হোক, সেই ভুলের মাসুল তারাই দেবে। তবে এখনও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারলে আমি আশাবাদী যে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ নির্বাচনের যৌক্তিক দাবিকে নতুন মার্কিন প্রশাসন গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থেই সমর্থন করবে। ওয়াশিংটনকে বাগে আনতে শেখ হাসিনাকে আবারও সেখানকার ভারতীয় লবির উপর নির্ভর করতে হবে। এখন প্রশ্ন হলো, ট্রাম্পকে অনেকটা প্রকাশ্যে সমর্থন জানানোর পর মোদি সরকারের অধীনে ভারতীয় লবি কি বাইডেন প্রশাসনে আগের মতোই কার্যকর ভূমিকা রাখতে পারবে, নাকি নতুন প্রশাসন দক্ষিণ এশিয়ার মার্কিন নীতির পুনর্মূল্যায়ন করবে? তারা কি অনুধাবন করতে সক্ষম যে বাংলাদেশকে দিল্লির হাতে সমর্পণের মার্কিন পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে? এই ভ্রান্ত নীতির ফলে 17 কোটি জনসংখ্যার মুসলমান জনসংখ্যাগরিষ্ঠ দেশে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রভাব সম্পূর্ণরূপে হারিয়েছে, বরং চীনের প্রভাব বাংলাদেশে বহুল অংশে বৃদ্ধি পেয়েছে। নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কাতেও চীন ক্রমাগতভাবে ভারতকে কোণঠাসা করছে। তদুপরি নরেন্দ্র মোদীর অধীনে ভারত ক্রমান্বয়ে একনায়কতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হচ্ছে। সর্ববৃহৎ গণতন্ত্রের মুখোশের অন্তরালে ভারতে বিগত 2 দশকে ক্রমেই হিটলারের নাৎসি পার্টির মতো এক ফ্যাসিস্ট শক্তি এত প্রবলভাবে যে বিকশিত হয়েছে, তার পেছনে ইসলামোফোবিয়ায় আক্রান্ত ওয়াশিংটনের অন্ধ সমর্থন অনেকটাই দায়ী। সুতরাং সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুনভাবে চিন্তাভাবনা করা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থেই জরুরি হয়ে পড়েছে। ওয়াশিংটনের এতটুকু ঘটলেই আমরা সন্তুষ্ট হওয়া উচিত। বিদেশি কোনো রাষ্ট্রের কাছে বাস্তবতা বিবর্জিত অলীক প্রত্যাশা ভারতীয় আধিপত্যবাদ এবং শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের গণমানুষের লড়াইকে বরং ক্ষতিগ্রস্ত করবে। শেষ পর্যন্ত পরিবর্তন দেশের মানুষকেই ঘটাতে হবে।